আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পাবলিক ফিনান্স নিয়ে, অর্থাৎ পাবলিক ফিনান্স কী এবং তার সঙ্গে যে সমস্ত বিষয়গুলো যুক্ত রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। পাবলিক ফিনান্স বলতে কী বোঝানো হয়? পাবলিক ফিনান্স বলতে সরকারের যাবতীয় যে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে এবং তৎসংক্রান্ত যে ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোকে একসঙ্গে বলা হচ্ছে পাবলিক ফিনান্স। পাবলিক বলতে এখানে সরকার বোঝানো হচ্ছে, ফিনান্স বলতে এখানে ট্রানজ্যাকশান, অর্থাৎ গভর্নমেন্ট অল ট্রানজ্যাকশান, অল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান ইজ কল্ড পাবলিক ফিনান্স। এবং রিলেটেড কিছু ম্যাটার এর সঙ্গেও যুক্ত রয়েছে, যেগুলো আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে নিয়ে আসব। পাবলিক ফিনান্স তাহলে আমি আলোচনা করার ক্ষেত্রে মূল দুটো বিষয়কে আমি আগে এখানে উল্লেখ করব। নাম্বার ওয়ান, পাবলিক ফিনান্স দুটি ব্রড হেডে যদি আমি চাই তাহলে কী হবে? একদিকে পাবলিক রেভিনিউ, অপরদিকে পাবলিক এক্সপেন্ডিচার। অর্থাৎ একদিকে সরকারের আর্নিংস, অপরদিকে সরকারের এক্সপেন্ডিচার, এই রিলেটেড বিষয়, যাবতীয় বিষয়কেই পাবলিক ফিনান্স বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, পাবলিক রেভিনিউ এবং পাবলিক এক্সপেন্ডিচার এই দুটো বিষয়কে কেন্দ্র করেই সমস্ত ঘটনাবলী ঘটে থাকে। যেমন এই গভর্নমেন্ট যে আয় করবে সেই আয়টা কিভাবে আয় হবে, সেটা যেমন একটা গভর্নমেন্টের ফিসক্যাল পলিসির বিষয়। অর্থাৎ তাহলে একটা জিনিস এখানে পাওয়া গেল, ফিসক্যাল পলিসি। অপরদিকে গভর্নমেন্ট যে আয়টা করবে সেই আয়টা কিভাবে, কোথায় সংরক্ষিত রাখবে, সেই ক্ষেত্রে আমরা পাবো তিনটি ফান্ড। এক নাম্বার ওয়ান হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, কন্টিনজেন্সি ফান্ড, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস। এই তিন ধরনের সরকারের ফান্ড রয়েছে, বা বলা যেতে পারে তিন ধরনের বাক্স রয়েছে, যে বাক্সে টাকাগুলো সঞ্চিত হয় এবং সেখান থেকে প্রয়োজন অনুসারে পার্লামেন্টের অনুমতি এবং পার্লামেন্টে পাশ করার পরে প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে সেগুলো পাবলিক এক্সপেন্ডিচার বা সরকার খরচ করে থাকে, অর্থাৎ এক্সপেন্ডিচার করে থাকে। তাহলে একটা জাস্ট উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানো যেতে পারে। ধরা যাক গভর্নমেন্ট ট্যাক্স হিসাবে 100 টাকা কালেক্ট করলো, তাহলে এই 100 টাকা কালেক্ট হওয়ার পরে সেই 100 টাকাটা কোথায় গিয়ে পৌঁছবে? কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে গিয়ে পৌঁছবে। এবং এই ফান্ডটি 100 টাকাটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে পৌঁছানোর পরে সেখানে কী হবে? সরাসরি সরকার চাইলেই কনসলিডেটেড ফান্ড থেকে খরচ করতে পারবে না, সেক্ষেত্রে কিছু কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধান কিছু নিয়ম বেঁধে দিয়েছে এবং সেই নিয়মগুলো অবশ্যই ফলো করতে হবে। নাম্বার ওয়ান, অর্থাৎ গভর্নমেন্টের খরচ কী উদ্দেশ্যে করবে গভর্নমেন্ট, সেই বিষয়গুলোকে উল্লেখ করে কী করতে হবে? প্রত্যেক বছরে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পার্লামেন্টে পেশ করতে হবে, অর্থাৎ লোকসভাতে পেশ করতে হবে। বছরে যে আয়টা হয়েছে সেই আয়টাকে খরচ করা হবে এবং সেই খরচ করার ক্ষেত্রে পার্লামেন্টের যে লোয়ার হাউস, লোকসভা, সেই লোয়ার হাউসে গিয়ে সেটিকে বাজেট আকারে পেশ করতে হবে এবং লোকসভা থেকে রাজ্যসভায় পাঠিয়ে প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে রাজ্যসভা প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে সেই যে পাবলিক এক্সপেন্ডিচার, সেই পাবলিক এক্সপেন্ডিচারটা করতে পারে। বা বলা যেতে পারে এই এক্সপেন্ডিচার করার ক্ষেত্রে কী হবে? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লোকসভায় উত্থাপন করা হবে, রাজ্যসভায় সেটা পাস করানো, লোকসভায় পাস, রাজ্যসভায় পাস হয়ে গেলে সেটা প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে সেটি কী করা হবে? প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে সেটি পাবলিক এক্সপেন্ডিচারের জন্য সেটাকে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে
যে অ্যামাউন্টটা খরচ করার প্রয়োজন রয়েছে সেই অ্যামাউন্টটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে তোলার ক্ষমতা গভর্নমেন্টের হবে। তাহলে এই যে ফ্লো অফ ফান্ড, একদিকে রেভিনিউ হলো 100 রুপিস, সেই 100 রুপিস এসে জমা হলো কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে, সেই ফান্ড থেকে খরচ করার জন্য অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লোকসভাতে পাঠানো হচ্ছে বা পেশ করা হচ্ছে। লোকসভায় পাশ হয়ে গেলে সেটি রাজ্যসভায় পাশ হয়ে প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে সেখান থেকে এই ফান্ড থেকে সেই টাকাটা তোলার জন্য অনুমতি প্রাপ্ত হচ্ছে গভর্নমেন্ট, এবং সেই ফান্ড টাকাটা করে পাবলিক এক্সপেন্ডিচারের পারপাসে খরচ করছে। এটি হচ্ছে পাবলিক ফিনান্সের বেসিক বিষয়। এই বিষয়টিকে উদ্দেশ্য করি পরবর্তী বিভিন্ন বিষয়গুলি আমি আলোচনা করব। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে পাবলিক রেভিনিউ ক রকমের, অর্থাৎ গভর্নমেন্ট কত রকমের রেভিনিউ আর্ন করে থাকে। নাম্বার 1, একটি হচ্ছে রেভিনিউ রিসিপ্ট, অপরটি ক্যাপিটাল রিসিপ্ট। রেভিনিউ রিসিপ্ট কোনগুলোকে বলা হয় এবং ক্যাপিটাল রিসিপ্ট কোনগুলোকে বলা হয়, অর্থাৎ এক্ষেত্রে এই দুটো রিসিপ্টই কিন্তু কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে গিয়ে প্রবেশ করবে। কিন্তু এদের টাইপটা কী, রেভিনিউ রিসিপ্ট এবং ক্যাপিটাল রিসিপ্টের মধ্যে পার্থক্যটা কী? রেভিনিউ রিসিপ্ট সাধারণত এগুলো একবার রিসিপ্ট হয়ে গেলে সেক্ষেত্রে তা ফেরত দেওয়ার প্রয়োজন হয় না। অর্থাৎ ধরে নিলাম অ্যাকাউন্টিং ইয়ারে ট্যাক্স বাবদ কালেকশন হলো 100 টাকা, তাহলে সেটা কিন্তু সেই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ সেটা ক্যারি ফরওয়ার্ড হবে না পরের ফিনান্সিয়াল ইয়ারে। অর্থাৎ এর রেজাল্ট সেই যে বছরে এটা কালেক্ট হলো সেই বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, বা বলা যেতে পারে এটি সেটি নন রিফান্ডেবল, অর্থাৎ সেটা রিফান্ড করার কোনো ব্যাপার নেই। ওই যে রিসিপ্টটা গভর্নমেন্ট করে ফেলেছে সেটা রিফান্ড করার ব্যাপার নেই, বা বলা যেতে পারে তার যে রেজাল্টটা সেই রেজাল্ট একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে। অপরদিকে ক্যাপিটাল রিসিপ্ট কাকে বলা হচ্ছে? ক্যাপিটাল রিসিপ্ট হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে ধরা গেল একটি গভর্নমেন্ট বরোইং করেছে গভর্নমেন্ট 100 টাকা, এবং এই 100 টাকা বরোইংটা 5 ইয়ার্সের টার্মসে নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে এই 100 টাকাটা সেই নির্দিষ্ট তার যে রেজাল্ট, অর্থাৎ ওই 100 টাকাটা পেলাম এবং সেই ফিনান্সিয়ালের মধ্যেই যে সেটি সীমাবদ্ধ থাকবে তা নয়, অর্থাৎ সেটা পরিশোধযোগ্য বা সেটাকে রিফান্ড করতে হবে, এবং যেটা রিফান্ডেবল এবং যেটা রেজাল্ট পরবর্তী বছরেও প্রাপ্ত হবে, যার সঙ্গে রেজাল্ট যুক্ত থাকবে পরবর্তী বছরেও, সেই সমস্ত রিসিপ্টগুলোকে আমি বলব ক্যাপিটাল রিসিপ্ট বা ক্যাপিটাল নেচারের রিসিপ্ট। তাহলে রেভিনিউ রিসিপ্টের মধ্যে কী কী বিষয় রয়েছে? রেভিনিউ রিসিপ্টের মধ্যে একটা ট্যাক্স রেভিনিউ প্লাস নন ট্যাক্স রেভিনিউ। এই যে ট্যাক্স রেভিনিউ এবং নন ট্যাক্স রেভিনিউ, এই দুই ধরনের রেভিনিউ একটি নির্দিষ্ট অ্যাকাউন্টিং ইয়ারে সরকারের আয় হয়ে থাকে। আমরা জানি ট্যাক্স রেভিনিউ আমাদের দেশে ট্যাক্স দু রকমের রয়েছে, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স সরকারের ট্যাক্স রেভিনিউ হিসেবে রয়েছে, যার মধ্যে ইনকাম ট্যাক্স রয়েছে, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ওয়েলথ ট্যাক্স রয়েছে, এছাড়া রয়েছে গিফট ট্যাক্স, এরকম একাধিক কর্পোরেট ট্যাক্স, এরকম একাধিক ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে রয়েছে। যদিও এর মধ্যে কিছু কিছু ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স অ্যাবলিশড হয়েছে, তো বেসিক্যালি ইনকাম ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্সটা খুবই গুরুত্বপূর্ণ। ডাইরেক্ট ট্যাক্স বা সরাসরি যেটা ইনকামকে প্রোভাইড করতে হয় গভর্নমেন্টের ফান্ডে, সেটা হচ্ছে ডাইরেক্ট। ইনডাইরেক্ট ট্যাক্স কোনগুলোকে বলা হচ্ছে? ইনডাইরেক্ট ট্যাক্স যেমন বর্তমানে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এছাড়া এক্সাইজ ডিউটি, অর্থাৎ এটা ট্রেডিং করার জন্য এই ট্যাক্সটাকে প্রোভাইড করতে হয় বিজনেসম্যানদের, আর এইটি সাধারণত প্রোডাকশন করবার জন্য প্রোডাকশন হাউসগুলোকে প্রোভাইড করতে হয়। এরকম একাধিক ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে। তো এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউটা হয়ে থাকে। অপরদিকে নন ট্যাক্স রেভিনিউ কোনগুলোকে বলবো? নন ট্যাক্স রেভিনিউ হচ্ছে ট্যাক্স রেভিনিউ বাদ দিয়ে সরকারের অন্য যাবতীয় যে রেভিনিউ আর্নিংটা হয়ে থাকে, যেটা রেভিনিউ নেচারের রিসিপ্ট, সেগুলোকে নন ট্যাক্স বলে। যেমন উদাহরণ হিসাবে
ডিভিডেন্ড, উদাহরণ হিসেবে বলা যেতে পারে নন ট্যাক্স রেভিনিউ হিসেবে বলা যেতে পারে ডিভিডেন্ড, ফিস, কমিশনস, এক্সেট্রা, এগুলো সবই নন ট্যাক্স রেভিনিউ, অর্থাৎ এই আয়গুলো সরকারের নন ট্যাক্স রেভিনিউ হিসেবে পেয়ে থাকে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারেস্ট। গভর্নমেন্ট যদি কোনো ক্ষেত্রে লেন্ডিং করে থাকে অর্থাৎ ঋণ দিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থেকে যে পরিমাণ সুদটি গভর্নমেন্ট আয় করবে সেটি নন ট্যাক্স রেভিনিউ হিসেবে ট্রিট হবে। তাহলে বোঝা গেল রেভিনিউ রিসিট বলতে কাকে বোঝানো হয়। তাহলে এক কথায় বলে যেতে পারি একটি অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে সরকারের যে রেভিনিউগুলো আর্ন হচ্ছে বা যে আয়গুলো হচ্ছে, যার রেজাল্ট সেই নির্দিষ্ট বছরই সীমাবদ্ধ এবং যেটি নন রিফান্ডেবল, সেই সমস্ত আয়গুলোকে বলা হচ্ছে রেভিনিউ টাইপের রিসিট। অপরদিকে ক্যাপিটাল রিসিট কোনগুলোকে বলবো আমি? ক্যাপিটাল রিসিটের মধ্যে উদাহরণ হচ্ছে কি ডিসইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট, বড়োয়িং, এক্সেট্রা। অর্থাৎ ডিসইনভেস্টমেন্ট, ধরা যাক গভর্নমেন্টের কোনো আন্ডারটেকিং রয়েছে বা কোনো সংস্থা রয়েছে, কোনো কোম্পানি রয়েছে, গভর্নমেন্ট চাইলো তার যে শেয়ার হোল্ডিং তাতে রয়েছে সেই শেয়ার হোল্ডিংয়ের একটা মেজর অংশ তিনি ডিসইনভেস্ট করে দেবেন বা সরকার ডিসইনভেস্ট করে দেবে। তাহলে সেই ডিসইনভেস্টমেন্টের যে অ্যামাউন্টটা সেটা একটা ক্যাপিটাল রিসিটের মধ্যে প্রবেশ করে। অপরদিকে যদি লং টার্ম বেসিসে বা কোনো শর্ট টার্ম বেসিসে বরোয়িংস হয়ে থাকে, যে কোনো ধরনের বরোয়িংগুলোকে আমি বলবো ক্যাপিটাল রিসিট। অর্থাৎ এগুলো নেচার হচ্ছে কি রিফান্ডেবল এবং একটা নির্দিষ্ট বছরের মধ্যেই তার রেজাল্টটা সীমাবদ্ধ থাকবে না। তাহলে খুব সহজ ভাষায় ক্যাপিটাল রিসিট এবং রেভিনিউ রিসিটটা বোঝানো গেল। এবার প্রশ্ন হচ্ছে এগুলো টাইপ অফ রিসিট। তাহলে পাবলিক ফিনান্সের একটি পার্ট যেটাকে পাবলিক রেভিনিউ বলছি, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আলোচনা করব পাবলিক এক্সপেন্ডিচার নিয়ে। পাবলিক এক্সপেন্ডিচার, পাবলিক এক্সপেন্ডিচারটা পাবলিক এক্সপেন্ডিচারের দু ধরনের হয়ে থাকে, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার প্লাস ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার কোনগুলো? রেভিনিউ রিসিপ্টের যে ক্ষেত্রে সংজ্ঞা আমি প্রদান করলাম ঠিক একই রকম বিষয়, সেই ধরনের অর্থাৎ একটা অ্যাকাউন্টিং ইয়ারের মধ্যে যে রেভিনিউ নেচারের যে সমস্ত এক্সপেন্ডিচার হয়ে থাকে সেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার। অপরদিকে ক্যাপিটাল নেচারের যে এক্সপেন্ডিচারগুলো হয়ে থাকে সেগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলা হয়। রেভিনিউ এক্সপেন্ডিচার উদাহরণ কি? ওয়েজেস, ইন্টারেস্ট পেমেন্ট, স্যালারি, মেনটেনেন্স কস্ট, এক্সেট্রা। এরকম একাধিক খরচাগুলো যেগুলো রেকারিং এক্সপেন্ডিচার, রেকারিং নেচারের এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারগুলোকে আমি বলবো রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার কোনগুলোকে বলবো? ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা নন রেকারিং টাইপের এক্সপেন্ডিচার বা বলা যেতে পারে যেগুলোর ভবিষ্যতে রেজাল্ট প্রাপ্ত হবে, এই টাইপের যে সমস্ত এক্সপেন্ডিচারগুলো সেগুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এগুলো সাধারণত গভর্নমেন্টের যে সমস্ত ডেভেলপমেন্ট স্কিম রয়েছে সেই ডেভেলপমেন্ট স্কিম প্লাস লেন্ডিং, ইনভেস্টমেন্ট, এই সমস্ত বিষয়গুলোকে বলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ এগুলো নন রেকারিং নেচারের এক্সপেন্ডিচার হয়ে থাকে। তাহলে এই এক্সপেন্ডিচারগুলো করার ক্ষেত্রেই আমি যেটা আগে বললাম যে বাজেট পেশ করতে হবে। বাজেট আমাদের সংবিধানের আর্টিকেল 112 নম্বরে বলা হয়েছে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রত্যেক বছরের শেষে, বর্তমানে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা কোথায় উত্থাপন করতে হয়? উত্থাপন করতে হয় পার্লামেন্টের লোকসভাতে, লোয়ার হাউসে, পার্লামেন্টের লোয়ার হাউসে ফিনান্সিয়াল স্টেটমেন্টটিকে উত্থাপন করতে হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো ফিনান্সিয়াল নেচারের যে স্টেটমেন্ট সেটি
সবসময় লোয়ার হাউসেই উত্থাপন করা হয়, অর্থাৎ লোয়ার হাউসেরই ক্ষমতা সেক্ষেত্রে চরম রয়েছে। রাজ্যসভা শুধুমাত্র অনুমোদন বা পাশ করার দায়িত্বে থাকে এবং প্রেসিডেন্ট তাতে স্বাক্ষর করেন। বিষয়টা মাথায় রাখতে হবে যে ফিনান্সিয়াল যে কোনো স্টেটমেন্ট যার সঙ্গে ফিনান্স যুক্ত রয়েছে সেগুলো লোয়ার হাউসে বিল আকারে উত্থাপন করতে হয়, অর্থাৎ লোকসভাতে উত্থাপন করতে হয়। রাজ্যসভাতে লোকসভায় পাশ হলে রাজ্যসভায় পাঠানো হয়, 14 দিন পর্যন্ত দেখা হয়। 14 দিনের মধ্যে যদি রাজ্যসভা পাশ না করে তাহলে ধরে নেওয়া হয় রাজ্যসভা সেটিকে পাশ করেছে, তারপরে সেটি প্রেসিডেন্টের অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। এখন ঠিক এই কারণের জন্য লোয়ার হাউসে যখন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাঠানো হয় তখন অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিষয়টা কি? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কি সরকারের এতে এই অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টে 3টে ইয়ারের রেভিনিউ, 3টে ইয়ারের রিসিট অ্যান্ড এক্সপেন্ডিচারের কথা উল্লেখ করা থাকে। 3টে ইয়ার বলতে প্রিভিয়াস ইয়ার প্লাস কারেন্ট ইয়ার প্লাস ফোর্থকামিং ইয়ার, অর্থাৎ গত বছরে কি খরচা হয়েছে, কি আয় হয়েছে তার হিসাব, বর্তমান বছরে কি খরচা হয়েছে, আয় হয়েছে তার হিসাব, আগামী বছরে কি খরচা হবে এবং আয় হবে তার হিসাব, অর্থাৎ 3 বছরের কম্পারেটিভ স্টেটমেন্ট এখানে উল্লেখ করা হয়। অর্থাৎ এখানে রেভিনিউ এবং এক্সপেন্ডিচার এই 2 ধরনের বিষয়কেই উল্লেখ করা হয়ে থাকে। তাহলে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বিষয়টি কি? অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে সরকারের প্রিভিয়াস ইয়ার, বর্তমান ইয়ার এবং আগামী বছরে যে আয় ব্যয় হবে সেই আয় ব্যয়ের একটি খসড়া হিসাব, সেই খসড়া হিসাবটা লোকসভায় উত্থাপন করা হয়। তাহলে এখানে প্রশ্ন হলো বাজেটটা ভারতবর্ষে কী রকম বাজেট এখন প্রচলিত হয়েছে? ভারতবর্ষে জিরো বেসড বাজেট প্রচলিত হয়েছে। জিরো বেসড বাজেট প্রচলিত হয়েছে। এখন প্রশ্ন হতে পারে জিরো বেসড বাজেট জিনিসটা কি? জিরো বেসড বাজেট জিনিসটা হচ্ছে কি সাধারণত বাজেটের ক্ষেত্রে বাজেট পেশ করে থাকে ফিনান্স ডিপার্টমেন্ট। তো ফিনান্স ডিপার্টমেন্টের একার ক্ষেত্রে গভর্নমেন্টের একাধিক ডিপার্টমেন্ট ধরা যাক 40টি ডিপার্টমেন্ট রয়েছে। লেবার ডিপার্টমেন্ট রয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট রয়েছে, কমার্স ডিপার্টমেন্ট, এরকম একাধিক ডিপার্টমেন্ট রয়েছে। সেই ডিপার্টমেন্টের যে গত বছরের খরচ, বর্তমান বছরের খরচ এবং আগামী বছরের খরচ এবং আয় কত হবে এটা ফিনান্স ডিপার্টমেন্টের একার পক্ষে সম্ভব নয় তৈরি করা। তাই এই বিষয়ের ক্ষেত্রে বাজেটটা তৈরি করা হয় কীভাবে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজস্ব বাজেট তৈরি করে, সেই বাজেটটি ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠায়। অর্থাৎ 40টি ডিপার্টমেন্ট নিজেদের বাজেট তৈরি করার পরে সেটা ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠায়। ফিনান্স ডিপার্টমেন্ট সেই বাজেটগুলোকে কম্পাইল করে ফাইনাল অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট লোকসভায় উত্থাপন করে। এখন যখন জিরো বেস বাজেটের ক্ষেত্রে যে বিষয়টি দেখা হয়, ধরে নেওয়া গেল একটি রাস্তা তৈরি করতে হবে, তার জন্য যে কনসার্ন ডিপার্টমেন্ট রাস্তা তৈরির জন্য বাজেট তৈরি করবে তিনি প্রথমে দেখবেন এই রাস্তা তৈরির ক্ষেত্রে কতটা কম পরিমাণে বা বলা যেতে পারে একদম 0 টাকা খরচ করে রাস্তাটা করার ক্ষেত্রে কী প্রভিশন রয়েছে, বিভিন্ন বিষয়গুলোকে আলোচনার মধ্যে এনে সেখান থেকে অ্যানালাইটিক্যাল ভিত্তিতে বা অ্যানালাইসিস করে যে অ্যামাউন্টটাকে ফিক্সড করা হয় সেইটাকে বলা হচ্ছে জিরো বেসড বাজেটিং। কেন জিরো বলছি? কারণ এই অ্যানালাইসিসটা ₹0 থেকে শুরু হচ্ছে, তারপরে ধরে নেওয়া গেল রাস্তাটা তৈরি করার জন্য বাজেটে 100 টাকা প্রভিশন রাখা হয়েছে, এই জন্য একে বলা হয় জিরো বেসড সিস্টেমের বাজেট। তাহলে এই বাজেটটা পেশ করার যখন হয়ে যাবে লোকসভাতে পেশ করার পরে সেটি কি হচ্ছে, সেটি ভোটিং সিস্টেমের মাধ্যমে সেটি পাস হয়। পাস হওয়ার পরে সেটা কী হয়, রাজ্যসভায় পাঠানো হচ্ছে। রাজ্যসভায় পাঠানো হওয়ার পরে সেটা প্রেসিডেন্ট সই করছে। প্রেসিডেন্ট সই করার পরে সেটি বাজেট পাস হয়ে গেল। বাজেট পাস হওয়ার পরে সেটি একটি CFI নামের, যেটা আমি বললাম কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া নামক একটি বাক্স রয়েছে। সেই বাক্সে একাধিক টাকা জমা রয়েছে। সেই টাকা থেকে এবার আউটগোয়িং করার জন্য, টাকা খরচ করার জন্য একটা পারমিশন ছিল, একটা বাজেট পাস হওয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েশন বিল উত্থাপন করা হয়।
অর্থাৎ এই অ্যাপ্রোভিয়েশন বিল পাস হয়ে গেলেই তখন গভর্নমেন্ট এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে টাকাগুলো তুলে খরচ করার পারমিশন পায়। এখন কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে কী ধরনের আয় সঞ্চিত হয় বা গভর্নমেন্টের কী ধরনের আয় সঞ্চিত হয়? সরকারের যাবতীয় আয়, সেটা ক্যাপিটাল নেচার হতে পারে, রেভিনিউ নেচার এক্সপেন্ডিচার হতে পারে, এভরিথিং এই কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়ার মধ্যে এসে সঞ্চিত হয়। সেটা রেভিনিউ হতে পারে, ক্যাপিটাল নেচারের হতে পারে, সব ফান্ড এখানে এসে জমা হয়। এবার আলোচনা করব কন্টিনজেন্সি ফান্ড এবং কনসলিডেটেড ফান্ডের মধ্যে পার্থক্যটা কী। কন্টিনজেন্সি ফান্ড এবং কনসলিডেটেড ফান্ডের পার্থক্য কী? কনসলিডেটেড ফান্ডের মধ্যে যেমন সব টাকাই ঢুকছে, রেভিনিউ এবং ক্যাপিটাল নেচারের সমস্ত টাকাই ঢুকছে। কন্টিনজেন্সি ফান্ডে কী হচ্ছে? কন্টিনজেন্সি ফান্ডে একটি নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট সঞ্চিত রাখা হয়। একটা হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট সঞ্চিত রাখা হয়। কী জন্য? ফিউচার কোনো যদি কন্টিনজেন্সি নেচারের কোনো ধরনের এমার্জেন্সি চলে আসে, অর্থাৎ কোনো এমার্জেন্সি বা আপৎকালীন সময়ে যে খরচাটা করার প্রয়োজন রয়েছে, সেই ধরনের কোনো ফান্ড আলাদা করে সরিয়ে রাখা হয় এই ফান্ডের মধ্যে। যদি ভবিষ্যতে কোনো ধরনের এমার্জেন্সি চলে আসে, তখন প্রেসিডেন্টের পারমিশন নিয়ে সরাসরি এই ফান্ড থেকে এক্সপেন্ডিচারটা করা হয়। অর্থাৎ এটার মূল দায়িত্বে থাকে প্রেসিডেন্ট, যার আগাম অনুমতি নিতে হয়, অর্থাৎ প্রেসিডেন্টের অনুমতি নিয়েই এটি এখান থেকে খরচ করা যায়। এই ক্ষেত্রে যেটা হয়, এটা আগে পার্লামেন্টের অনুমতি নিতে হয়, তারপরে প্রেসিডেন্টের অনুমতি নিতে হয়। নেওয়ার পরেই সেটা খরচ করা যায়, যেটা একটু সময় সাপেক্ষ বিষয়। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়, সেটা ডাইরেক্ট প্রেসিডেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে এটা ফান্ড থেকে খরচ করা যায়, পরবর্তীকালে পার্লামেন্টে পেশ করা হয়। অর্থাৎ এখানে প্রেসিডেন্ট, তারপরে পার্লামেন্ট, আর এখানে পার্লামেন্ট, তারপরে প্রেসিডেন্ট। অপরদিকে পাবলিক অ্যাকাউন্টস যেটা রয়েছে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, তাতে এই ফান্ডটাতে গভর্নমেন্টের যাবতীয় লায়াবিলিটি যেগুলো রয়েছে, সেই লায়াবিলিটি নামক বিষয়গুলো বা দায়যুক্ত যে ফান্ডগুলো, সেই ফান্ডগুলো এখানে সঞ্চিত থাকে। যেমন পিপিএফ, জিপিএফ, তারপরে স্মল সেভিংস, বিভিন্ন সিকিউরিটিস, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পরে গভর্নমেন্টকে পরিশোধ করতে হবে এমন ফান্ডগুলো যেখানে সঞ্চিত থাকে, তাকে বলা হয় পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। তাহলে আমরা আলোচনা করলাম একদিকে রেভিনিউ, সেই রেভিনিউটা এসে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে প্রবেশ করছে। কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে প্রবেশ করার পরে সেটা পার্লামেন্টে লোয়ার হাউসে পেশ করা হচ্ছে। এই লোয়ার হাউসে অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট পেশ করা হচ্ছে। অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্টটা জিরো বেসড বাজেটের মাধ্যমে, জিরো বেসড বাজেট সিস্টেমে তৈরি করা হয়। করার পরে সেটা লোকসভাতে পাশ করার পর প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে অ্যাপ্রোপ্রিয়েশন বিল উত্থাপন করা হয় পার্লামেন্টে। অর্থাৎ এই অ্যাপ্রোপ্রিয়েশন বিল উত্থাপন করার পরে সেটি পাস হয়ে গেলে তবেই একমাত্র কনসলিডেটেড ফান্ড থেকে খরচ করার ক্ষমতা সরকারের হয়। তাহলে এই বিষয়গুলোকে আমরা পাবলিক ফিনান্সের মধ্যে অন্তর্ভুক্ত বিষয় হিসেবে বলতে পারি। অপরদিকে যে বিষয়টি আলোচ্য রয়েছে এখন, সেটি হলো বাজেট পেশ করার পরে যদি দেখা যায় যে ডেফিসিট রয়েছে, তাহলে এই ডেফিসিটটাকে দূর করার ক্ষেত্রে গভর্নমেন্ট কী নিয়ে থাকে? ডেফিসিট বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন রেভিনিউ ডেফিসিট, বাজেট ডেফিসিট, নেক্সট ফিসক্যাল ডেফিসিট, রেভিনিউ, বাজেট, ফিসক্যাল, এরকম একাধিক নেচারের ডেফিসিট রয়েছে। অর্থাৎ যদি দেখা যায় বাজেট ডেফিসিট রয়েছে, তাহলে সেই বাজেট ডেফিসিট ঘটার জন্য, যেটাকে ফিসক্যাল ডেফিসিট বলা হচ্ছে, সেই ফিসক্যাল ডেফিসিট ঘটার কারণের জন্য গভর্নমেন্টের কী করতে হয়? বরোয়িং করতে হয়। এবং এই বরোয়িং করার জন্য গভর্নমেন্ট কী করে? গভর্নমেন্টের যদি ফিসক্যাল ডেফিসিট হয়, অর্থাৎ বাজেটারি যে ডেফিসিটটা, সেই বাজেটারি ডেফিসিট ঘাটতি মেটানোর জন্য কী হবে? ডেফিসিট ফিনান্সিং এই ডেফিসিট ফিনান্সিংটা করবে। অর্থাৎ ডেফিসিটকে মেটানো হয় ফিনান্সিংয়ের মাধ্যমে। ফিনান্সিং মানে এখানে বলা হচ্ছে বড়োইং। অর্থাৎ গভর্নমেন্ট কী করবে? বড় করবে। বড় কোথা থেকে করবে? গভর্নমেন্ট দু রকম বড়োইং করতে পারে, ইন্টারনাল বড়োইং, ইন্টারনাল প্লাস এক্সটার্নাল। ইন্টারনাল বড়োইং সাধারণত গভর্নমেন্ট কোথা থেকে করে? আরবিআই কাছ থেকে করে থাকে। আর এক্সটার্নাল বড়োইং IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB,
এরকম বিভিন্ন এক্সটার্নাল যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে সেখান থেকে বড় করতে পারে। আরবিআইয়ের কাছ থেকে কীভাবে বড় করে থাকে সেই বিষয়গুলো আমি পরে আলোচনা করব। সেই বিষয়টি সাধারণত আমরা যে ক্যাপিটাল মার্কেট এবং মানি মার্কেটের যে ইকোনমিক্স আলাদা টপিক রয়েছে সেখানে বিষয়টি আলোচনা করা যাবে। তাহলে ওভারঅল আজকে সেশন থেকে এটা আমরা বুঝলাম যে পাবলিক ফিনান্স হচ্ছে সরকারের যাবতীয় ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান, যে ট্রানজ্যাকশানগুলো সরকার করে থাকে তার যে গভর্নমেন্ট মেশিনারি রান করানোর জন্য এবং জনসাধারণের কল্যাণ করানোর জন্য যেটা ভারতীয় সংবিধানের ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রাষ্ট্রের কর্তব্যের কথা বলা হয়েছে। সেই কর্তব্যকে মাথায় রেখেই রাষ্ট্র কী করে, এই খরচাগুলো বা এই আয়ের যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে যে আয়টা হয় সেই আয়টাকে জনকল্যাণের স্বার্থে ব্যয় করে থাকে। যেটি ভারতে কীভাবে ব্যয় করবে সেটাও ভারতীয় সংবিধানে বলা হয়েছে, বাজেট আকারে সেটাকে পেশ করতে হবে এবং 112 নম্বর ধারা অনুযায়ী। এছাড়া গভর্নমেন্ট যে আয়টা করবে সেই আয়টা কোন ফান্ডে থাকবে সেটাও ভারতীয় সংবিধানের 266 এবং 67 নম্বর ধারাতে উল্লেখ করা হয়েছে। সেই বিষয়গুলোকে আমরা এখানে পাবলিক ফিনান্সের মধ্যে উল্লেখ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।